মেনলি আমরা এরকম আর্লি মর্নিং 4:30টার সময় আমরা স্টার্ট করলাম। প্রাইস কে ভাইয়া? একটা জিনিস দেখুন, ডিজেলের দামটা। রাস্তায় যেতে যেতে পাশে দেখলাম চেরি বিক্রি হচ্ছে। এটা আমাদের জম্মুকে বাইপাস করে বের করে দিচ্ছে। লিচুর সাইজ কিন্তু বেশ ভালো। দেখুন এখান থেকে লাইন গিয়ে কৃষক আন্দোলন তা চলছে। এনএইচ কিন্তু পুরো বন্ধ, এখনো খাবার কোনো ব্যবস্থা করে উঠতে পারিনি। আমরা এবার যমুনা এক্সপ্রেসওয়েতে ঢুকলাম। আমাদের পরিকল্পনা আছে আগ্রা থেকে যদি সরাসরি কলকাতা চলে যাওয়া যায়। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আজকে 26শে জুন 2024 বুধবার। আমরা এখন রয়েছি শ্রীনগরের একদম 15 নম্বর যে গেট, শিকারা যে গেট, সেই গেটের সামনে। এই হচ্ছে 15 নম্বর গেট। আমরা 4:30 বাজে এখান থেকে স্টার্ট করছি আমাদের জার্নি টু শ্রীনগর টু কলকাতা। হয়তো রাস্তায় আমাদের 2টো বা 1টা স্টপ নিতে হবে। তো কীভাবে আমরা পৌঁছাই সেই বর্ণনা কিন্তু এই ব্লগে থাকছে। আপনারা যেরকম আগের ব্লগগুলো দেখেছেন, আশা করছি এই ব্লগটাও দেখবেন। আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে কমেন্টে করতে পারেন, আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। সবাই সঙ্গে থাকুন আর ভালো থাকুন আর দেখতে থাকুন আমরা কিভাবে শ্রীনগর থেকে কলকাতায় ব্যাক করি। চলুন এবারে স্টার্ট করে যাক আমাদের জার্নি। শ্রীনগরের আমরা ডাল লেকটা একটা চক্কর দিয়ে এই ললিত গ্র্যান্ড যেটা রয়েছে সেটা পার হয়ে এবারে উঠছি মূল রাস্তায়। NH1 ন্যাশনাল হাইওয়ে 1 সম্পর্কে হয়তো আপনাদের কম বেশি সবারই জানা আছে। এই যে রাস্তা, এটা হচ্ছে একদম সে লাদাখ থেকে শুরু হয়েছে আর কন্যাকুমারী অবধি চলেছে। আমাদের যেটা একটা দীর্ঘ সময় এই রাস্তায় থাকতে হবে। তা শ্রীনগরে ভোর ভোর বেরোবার একটাই কারণ, আমরা কালকে দেখেছি বা ফেস করেছি প্রচুর ট্রাফিক কিন্তু শ্রীনগরে দিনের বেলাতে। তাই সেই ট্রাফিকটাকে অ্যাভয়েড করবার জন্য মেনলি আমরা এরকম আর্লি মর্নিং 4:30টার সময় আমরা স্টার্ট করলাম। এই সময়টা একটু হালকা থাকবে, যতটা সম্ভব আমরা বেরিয়ে যেতে পারবো। তবে আমরা জম্মু হয়ে যাব না, তার আগে একটা রাস্তা দেখাচ্ছে বাঁ দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেটাতে যাব। চলুন আপনারাও দেখতে থাকুন আর আমাদের সঙ্গে আপনাদেরও একটা জার্নি হয়ে যাক শ্রীনগর টু কলকাতা। আমরা এখন রয়েছি NH44-এ। এখন এই রাস্তায় আমাদেরকে আস্তে আস্তে জম্মুর দিকে নিয়ে যাবে। আর জম্মুর ডিস্টেন্স এখান থেকে রয়েছে 241 কিলোমিটারের মতো। আমরা প্রথম টোলগেটে এলাম, কিন্তু টোলগেটের সবগুলোই তো বন্ধ, একটা মাত্র খোলা রয়েছে। আর এখানে টোল নেবে 120 টাকা। আমাদের বাঁদিকে যে সমস্ত বোটগুলো দেখছেন এইগুলোই হয়েছে, দেখুন সামনে দেখুন ডাই করে রাখা রয়েছে এই সমস্ত ব্যাট এখানে বিক্রির জন্য। আবার দেখুন বাঁদিকে রাস্তায় টুরিস্টরা গাড়ি থামিয়ে ব্যাট কেনেন এবং সেগুলোই এখান থেকে তৈরি হয় ডাইরেক্টলি। এই সমস্ত ফ্যাক্টরিগুলো এখানে রয়েছে, এখান থেকে তৈরি হয় আর টুরিস্টদের জন্যই মেনলি একটা অভিজ্ঞতা। আর আপনারা সবাই তো নিশ্চয়ই জানেন জম্মু কাশ্মীর তার ব্যাট তৈরির জন্য যে উইলো কাঠের বোনায় যতদূর মনে পড়ছে, সেই কাঠের ব্যাট, সেই গাছ এখানে হয়, তাই সেই র মেটেরিয়ালসটাকে ইউজ করে তারা ব্যাট তৈরি করে। যদিও ঘড়ি বলছে 5টা 17, গাড়ি রাখলাম, রেখে দেখলাম একটা ব্যাট ফ্যাক্টরি খোলা রয়েছে। তা ছেলে রয়েছে এবং অনেকেরই সঙ্গে তাদের বাড়িতে বাচ্চা রয়েছে। সবাই ভাবলো যে ব্যাট কেনা যাক। এই দেখুন এই হচ্ছে সেই উইলো কাঠ, এগুলো সব মিল থেকে হয়তো চেরাই হয়ে এসছে, এবার এইগুলোকে এখানে তৈরি হচ্ছে। তার প্রসেসিংটা একটু দেখুন, এই মেশিন রয়েছে এইখানে, ব্যাটের যে বিভিন্ন কাজ এই যে তৈরি হচ্ছে দেখুন ব্যাট। ছোটবেলার কথা মনে পড়ে যায়। আসলে সব মানুষের মধ্যেই তো একটা ছোটবেলা লুকিয়ে রয়েছে। পুরো ফ্যাক্টরি আর কি, একদম একটা ভালো অভিজ্ঞতা রইল। আবার ভেতরে মনে হচ্ছে কিছু ডিসপ্লেতে ওদের আছে, চলুন সেই শোরুমটাও আপনাদেরকে দেখাই। এই ব্যাট বিক্রি হচ্ছে, কি দাম বলছে? प्राइस क्या है भैया? 1200 रुपये। बहुत ज़्यादा बोल रहे हो।
প্রচুর দাম বলছে, ব্যাটের দাম নাকি 1200 টাকা। আমাদের এটার দাম 1200 বলছে, বার্গেনিং করতে হয় মনে হচ্ছে। তবে এই 1200 হলে কাশ্মীর থেকে ব্যাট নেবো কেন, কলকাতায় এর থেকে কমে পাওয়া যায়। তো ভালো লাগবে, অভিজ্ঞতাটা ভালো, সেটা প্রাইসলেস। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু ব্যাট কেনা গেল না, দাম অতিরিক্ত চাইছে। ও 1200-1800 টাকা করে ওই ব্যাটগুলো চাইছে। তা ও তো আমাদের কলকাতাতেই পাওয়া যায়, তার জন্য আর আমরা এখান থেকে এত কষ্ট করে বয়ে নিয়ে যাবো কেন। চলুন, অভিজ্ঞতাটা তো হলো, একটা ব্যাট ফ্যাক্টরি দেখা হলো, আপনাদেরও দেখাতে পারলাম। এবার আস্তে আস্তে আমরা জম্মুর দিকে এগিয়ে যাই। দেখুন, এই যে ন্যাশনাল হাইওয়ে NH 44 আমরা রয়েছি, এটা দেখে কি আপনি যদি বলে না দেওয়া হয়, আপনাদের কি মনে হতে পারে না যে আমরা যেন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে রয়েছি অথবা NH 34 রয়েছি? দেখুন, কোনো পার্থক্য নেই যে পাহাড়ের উপরে এরকমভাবে যে NH তৈরি হয়ে গেছে এবং 4 লেন, মানে অসাধারণ একটা অভিজ্ঞতা আর কি। কাউকে না বলে দিলে সে কিন্তু বুঝতেও পারবে না, শুধু ভিডিও দেখালে একটা ক্লিপ তুলে তার পক্ষে বলা কিন্তু খুবই মুশকিল। রাস্তায় যেতে যেতে পাশে দেখলাম চেরি বিক্রি হচ্ছে, তা দাম জিজ্ঞেস করি কি দাম আছে। इसका प्राइस क्या होगा? इसका आपको 140 का ही दूंगा, ठीक? कोई बात। और पीच का आप बेईमान को क्या करिए, पर लगा ये पीच है ना, ये आड़ू है, आरू ये खोबानी শেষ পর্যন্ত ওই চেরি নিলাম আমরা, এটা নিচ্ছে 110 টাকা করে। ওরা বলছে 1 কেজির একটু সামান্য বেশি আছে। আর এই যে আরু দেখালাম, আরু, এই হচ্ছে আরু, এই হচ্ছে ওই 5 কেজির এক প্যাকেট দিল, এই 5 কেজির প্যাকেট 150 টাকা করে। তা ঠিকই আছে। এই আরু আমি আগে খেয়েছি, এটার অনেকটা সেই কুল আর আপেলের মানে মাঝামাঝি একটা ফল, নৈনিতালে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল আমার। ঠিক আছে, চলুন দেখা যাক। 2-3 দিন লাগবে যেতে, ও তো বলছে অসুবিধা হবে না, প্যাকিং ঠিকঠাক করে দিচ্ছে। লেটস হোপ ফর দ্য বেস্ট, বাড়িতে ঠিকঠাকই পৌঁছাবেন। আমরা আবার সেকেন্ড টোল প্লাজায় এলাম। এখানে টোল লাগবে 115 টাকা। তবে একটা সমস্যা দেখা দিয়েছে যে বলা হচ্ছে অমরনাথ যাত্রা শুরুর জন্য আমাদের জহর টানেলের আগেই হয়তো গাড়ি আটকে দেবে সকাল 11টা পর্যন্ত। এখন 6টা বাজে ঘড়িতে, দীর্ঘ সময়। এখন বুঝতে পারছি না যতক্ষণ না পর্যন্ত এগোতে পারছি। পিছনে আটকে ছিল, আমরা যা রিকোয়েস্ট করে বেরিয়ে এলাম। এবার সামনে দেখা যাক কি অবস্থা হয়। আমরা জহর টানেলে এবারে ঢুকছি। তা এখনো পর্যন্ত তো যেতে দিচ্ছে 8.45, মানে 8.5 কিলোমিটারের মতো এই টানেলের লেন্থ আছে। তা দেখা যাক, আগে তো চলি, তারপরে কি অভিজ্ঞতা হয়। জহর টানেল কাশ্মীর উপত্যকার সঙ্গে তার যে পার্বত্য অঞ্চল তাকে পৃথক করেছে, বা আপনি অন্য দিক দিয়ে ধরতে গেলে সংযুক্ত করেছে আর কি জহর টানেল। তা সেই জায়গাটায় যখনই আমরা টানেলের ওপারে ছিলাম, যেন মনে হচ্ছিল কোনো একটা সমতল ভূমিতে কোথাও ছিলাম। ঠিক পার হয়ে এলাম জহর টানেলের এদিকে, মানে জম্মুর দিকে এলাম। দেখুন চারদিকে শুধুই পাহাড়। আবার সেই যেন পাহাড়ের উপরে যেরকমভাবে গাড়ি চালানোর অভিজ্ঞতা, সেইটা নতুন করে পাওয়া যাবে। আমরা এখন যে শহরটার মধ্যে পার হচ্ছি এটা হচ্ছে বানিহাল। এটা এই শহরের মধ্যে দিয়ে যাচ্ছে। NH থেকে আমাদেরকে জহর টানেল পার হওয়ার পরে বাঁদিকে একটা ডাইভারশন দিল, সেই ডাইভারশন দিয়ে এই টাউনের মধ্যে দিয়ে আমরা যাব। আর একটু পরে হয়তো আমরা এই কিছুটা পার হয়ে আমরা আবার মূল NH-এ পৌঁছে যাব। তবে যেহেতু একদম ভোর, এখন 6টা 20, তাই শহরের মানুষের এখনও ঘুম খুব একটা ভাঙেনি, তাই রাস্তায় খুব একটা ট্রাফিক নেই, তাই কমফোর্টেবলি আমরা এই টাউনটা কভার করতে পারছি। আমাদের যাত্রাপথে এই যে সামনে দেখছেন টানেল, ডবল টানেল রয়েছে,
এইরকম প্রচুর টানেল তৈরি হচ্ছে আরও। আমরা কিছু টানেলের মধ্যে দিয়ে আসছি, আবার কিছু টানেলকে আমাদের বাস থেকে বাইপাস করে অন্য রাস্তা দিয়ে নিয়ে আসছে। মানে এই টানেলগুলো যদি তৈরি হয়ে যায়, হয়তো যাত্রার সময় কিছুটা সংক্ষিপ্ত হবে, আর অন্যান্য যে সমস্ত সুরক্ষার ব্যাপারগুলো আছে টানেল থাকলে হয়তো সেটা অনেকটা সুবিধাজনক হয়। জম্মুর ডিস্টেন্স 113 কিলোমিটার। আমরা রামবন এসে পৌঁছালাম। রামবন কিন্তু এদিকের মধ্যে বেশ একটা বড় শহর। রাস্তা মোটামুটি ঠিকই আছে। আর জম্মু কাশ্মীরের ক্ষেত্রে জানেন, যেহেতু এই অঞ্চলের রাস্তাগুলো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকে, তাই তাদের যে সমস্ত আদেশ বা নির্দেশ আসবে সেগুলোকে অবশ্যই মেনে চলবেন, কারণ তারা কিন্তু আপনার সুরক্ষার জন্য সে সমস্ত আদেশ বা নির্দেশ তারা দিচ্ছে। আমাদের যেরকম বলা হয়েছিল জওহর টানেলের ওপারে যেতে দেওয়া হবে না, যাত্রা শুরু হবে, কিন্তু আমরা কমফোর্টেবলি চলে আসলাম। একবার রিকোয়েস্ট করতেই ওরা ছেড়ে দিয়েছে। আমরা এখন NH 244 এতে রয়েছি। রাস্তা রয়েছে, রাস্তার পাশ থেকে হয়তো দেখতে পাচ্ছেন যে নদী চলে যাচ্ছে, এটাই হচ্ছে চেনাব নদী। রাস্তা ঠিকই আছে ওভারঅল। নদীকে প্রথমে ছিল আমাদের ডান দিকে, এখন নদী চলে এলো বাঁ দিকে। এইভাবে আস্তে আস্তে আমরা জম্মুর দিকে এগিয়ে চলেছি। জম্মু ডিস্টেন্স 100 কিলোমিটারের কাছাকাছি। এখনও পর্যন্ত আমরা ট্রাভেল করলাম ওই 2.5 ঘন্টার মতো, যদিও মাঝে দুবার আমরা দাঁড়িয়েছি। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ফাইন। আপনারা যারা লেহ লাদাখ ট্যুর করবেন বলে ভাবছেন, তাদের একটা প্রশ্ন থাকে, লেহ লাদাখের মোবাইল নেটওয়ার্কিং কেমন আছে। তা এক্ষেত্রে আমার সাজেশন হলো, আমরা জিও এবং এয়ারটেল দুটো সিমই নিয়ে এসেছিলাম, পোস্টপেড অবশ্যই, কারণ আপনারা সবাই জানেন জম্মু অ্যান্ড কাশ্মীর এবং লাদাখে কোনো প্রিপেড সিম আমাদের ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার কাজ করবে না। আপনি এখানে এসে লোকাল সিম নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সময় লাগবে। আর যেটা আছে জিও এবং এয়ারটেলের মধ্যে, আমার ব্যক্তিগতভাবে দেখলাম যে জিও মোটামুটি সব জায়গাতেই আপনি পেয়ে যাবেন, তবে আপনারা যখন ট্রাভেল করবেন সেখানে কিন্তু জিও নেটওয়ার্ক পাবেন না, মানে কোনো নেটওয়ার্কই নেই। সেই জন্য গাড়ি নিয়ে যখন আসবেন কি বাইক নিয়ে আসবেন, আমার আপনাদের কাছে একটা সাজেশন থাকবে যে আপনারা অফলাইন ম্যাপটা ডাউনলোড করে নেবেন। আর একটা কথা বলার আছে, আমাদের টোটাল যে জার্নিতে আমরা জিওর যেরকম নেটওয়ার্কটা ঠিকঠাক পেয়েছি, একটাতেই আমাদের সমস্যা হয়েছিল। কোথায় বলতো? হানলে। তাহলে হানলেতে কিন্তু আপনারা জিও বা এয়ারটেল কোনো নেটওয়ার্কই পাবেন না, ওখানে একমাত্র বিএসএনএল ঠিকঠাক কাজ করছিল। অনেকক্ষণ পরে একটা টানেল পার হচ্ছি, দেখুন একেবারে আন্ডার কনস্ট্রাকশন টানেল বলা যেতে পারে, কারণ এখনও লাইটিং ব্যবস্থা হয়নি। আমাদের গাড়ির লাইটই টানেলের মধ্যে যাওয়ার জন্য মূল ভরসা। দেখুন আমাদের গাড়ি দাঁড় করিয়ে রেখে যে অমরনাথ যাত্রা তার কনভয় চলছে। এই যে দেখছেন গাড়িতে করে করে সমস্ত সিকিউরিটি পার্সোনাল তারা যাচ্ছে, আর এই যে পর 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 গাড়ির লাইন। এর আগেও একবার আমরা দাঁড়ালাম আর কি, সেখানে 15-20 মিনিটের মতো দাঁড়াতে হয়েছিল, আবার আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো। ঠিক আছে, সিকিউরিটির জন্য এইটুকু তো সহ্য করতেই হবে। আর তীর্থযাত্রীদের সুরক্ষা তো সঙ্গে আপোষ করার কোনো প্রশ্নই নেই, কারণ তার সঙ্গে মানুষের জীবন এবং দেশের সুরক্ষা জড়িত। সামনে আমাদের আরেকটা টোলগেট এলো, তবে টোলগেটটায় বেশ বড় লম্বা লাইন রয়েছে। দেখা যাক কত টাকা টোল আমাদের কাটে। এখানে আমাদের টোল কাটলো 165 টাকা। এরপরেই আমরা চেনানি নাসরি টানেল, সেই টানেলটায় আমরা ঢুকবো। এটা এই পাটনিটপ যেটা আছে তাকে বাইপাস করে এই টানেলটা হয়েছে, চেনানি নাসরি টানেল বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, এই টানেলটার নাম। তার আগে 165 টাকা আমরা টোল দিলাম। আমরা উধমপুর এলাম।
এখান থেকে জম্মুর ডিস্টেন্স 60 কিলোমিটারের মতো। তা আমরা জম্মু আর ঢুকবো না, আমরা বাঁ দিক দিয়ে বেরিয়ে যাব, কারণ আমাদের কাটরা যাওয়ার বা জম্মু ঘোরার কোনো প্ল্যানিংয়ে নেই, ডাইরেক্টলি ক্যালকাটা ব্যাক করব। আর রাস্তা এদিকের পর থেকে তো ভালো আছে, পাটনিটপের পর থেকে রাস্তা ঠিকই আছে, ভালোই চলছে এখনো পর্যন্ত। আর যেটা সময় যেটা একটু বেশি লাগলো, ওই 40 মিনিটের মতো প্রায় দুটো ফেজ মিলিয়ে অমরনাথ যাত্রার জন্য। বাদবাকি অভিজ্ঞতা তো ঠিকই। উধমপুর থেকে একটু এগিয়ে এসে এই যে বাইপাস রোডটা, এটা আমাদের জম্মুকে বাইপাস করে বের করে দিচ্ছে। এটা ধরে আমরা যাব পাঠানকোটের দিকে। তা এখন যেটা হচ্ছে যে আমরা একটু দাঁড়ালাম, এই যে পিছনে চায়ের দোকান, ভাবলাম একটু চা খেয়ে নিই। ও বললো অমলেটও হবে, তাহলে চা অমলেট দিয়ে ব্রেকফাস্টটা হয়ে যাক, দেন আমরা এগিয়ে যাব কলকাতার দিকে। তো এখান থেকে ডিস্টেন্স টোটাল আর কি আজকের আমাদের যেটা আছে বাকি আছে প্রায় সব মিলিয়ে মানে শ্রীনগর থেকে 2500 কিলোমিটার আশেপাশে। তা হয়তো 2 দিন বা 3 দিন আমাদের লাগবে। তা আমরা চেষ্টা করছি সেই রাস্তার সমস্ত বিবরণ আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে দেওয়ার। আপনার সঙ্গে থাকুন। যদি আপনারা এই পথে আসেন তাহলে অবশ্যই আশা করি সেই তথ্যগুলো আপনাদের কাজে আসবে। দূর পথ এখনও বাকি, তাই আমরা ভাবলাম কিছু ওই স্ন্যাক্স নিয়ে নিই, মানে গাড়িও চলবে আর আমাদের মুখও চলবে। এদিকে চাও হয়ে গেছে, তাহলে চাটাও খাই। এই সব রকম আইটেম নিলাম, বাদাম, ছোলা, ঝুড়ি ভাজা, আবার সবুজ মটর, চিপস একটু রাস্তায় পেলে নিয়ে নেবো। চা খাওয়া চলছে আমাদের। চা কেমন হয়েছে? মোটামুটি মোটামুটি, বললাম করক করে করতে। ঠিক আছে, আবার পরে ইচ্ছা হলে খাবো। চা খাওয়া হয়ে গেছে। চাটা মোটামুটি করেছিল, রাস্তার ধারে যেরকম হয় আর কি। আর আমরা নিয়েছি ব্রেড অমলেট। তা এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। ব্রেকফাস্ট করতে আমাদের আধ ঘন্টার মতো সময় গেল। তারপরে একটা পাম্প দেখলাম, ভাবলাম তাহলে ডিজেল ভরে নিই। একটা জিনিস দেখুন, ডিজেলের দামটা 82 টাকা 42 পয়সা। আমরা এখন উধমপুরে রয়েছি, তা দেখলেও ভালো লাগে বলুন। ব্রেকফাস্ট করে নিয়ে এখন আমি কো পাইলটের সিটে, আর শম্ভু এখন গাড়ি চালাচ্ছে। আমরা এখন রয়েছি উধমপুর, যেরকম বললাম। উধমপুর থেকে আমরা প্রথমে যাব হচ্ছে পাঠানকোট, এখান থেকে ওই 120 কিলোমিটার বেশি আছে। তারপর লুধিয়ানা হয়ে আম্বালা হয়ে আমরা যাব। আর চেষ্টা করব চণ্ডীগড়টাকে অ্যাভয়েড করার। কেন অ্যাভয়েড করার তার লিঙ্ক আমি এই ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আমরা আসার সময় কী ঘটনা ঘটেছিল চাইলে দেখে নিতে পারেন। আমরা রাস্তায় যাচ্ছিলাম, যেতে যেতে আমাদেরকে ওই সেবা করার একটা সুযোগ দিল। সঙ্গে হচ্ছে শরবত, খুব সুন্দর একখানা শরবত, আর ছোলার একটা সুন্দর তরকারি মতন কিংবা খুব সুন্দর একটা গ্রেভিযুক্ত ছোলার জিনিস, যেটা আমরা নিলাম, এখন খাচ্ছি গাড়িতে বসে। খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ অভিজ্ঞতা। আমরা আসার সময় কিন্তু এরকম অভিজ্ঞতা হয়েছে, গাড়ি দাঁড় করিয়ে আমাদের জল টল দেওয়া বা করা, মানে একটা ভালো লাগে আর কি। এরকম বাইরে এসে এরকম একটা মানুষের থেকে আন্তরিকতার স্পর্শ পাওয়া সত্যি ভালো লাগা থেকে যায়। চলুন এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। এই যে রেল লাইন দেখছেন, এটাই হচ্ছে দিল্লি থেকে উধমপুর হয়ে যে কাটরা যাচ্ছে সেই রেল লাইন। দেখুন এখান থেকে লাইন গিয়ে আবার টানেলের মধ্যে ঢুকে যাচ্ছে। এইভাবে একের পর এক টানেল পার করে লাইন গেছে কাটরা, আর ওদিক থেকে লাইন আস্তে আস্তে চলে যাচ্ছে বানিয়াল হয়ে শ্রীনগরের দিকে। সে কাজ কিন্তু এখন চলছে। এই যে নদীটা এখন দেখছেন, এই নদীটাই হচ্ছে তাওয়াই নদী, আর এই নদীর ধারেই রয়েছে আমাদের জম্মু শহর, আর তার থেকেই হয়েছে জম্মু তাওয়াই। উধমপুর থেকে আমরা যে পাঠানকোট যাচ্ছি, তা সেই রাস্তাটা আমরা মূল যে বললাম জম্মু রাস্তাটা ধরে নিই। আপনারা যখন আসবেন জিপিএস ধরে দেখে নেবেন যে উধমপুর থেকে ধার বলে যে হয়ে যে রাস্তাটা যাচ্ছে পাঠানকোট, সেটা দিয়ে আসবেন। রাস্তাটা প্রথমের দিকের ওই 25-30 কিলোমিটারের মতো একটু খারাপ আছে, বেশ কিছু ওই স্পিড ব্রেকার টাইপের আছে, আর একটু লোকালিটির মধ্যে দিয়ে। তারপরের যে অংশটা যেটা আছে মানে মূল পথটা পড়বে প্রায় ধরে নিন 150 কিলোমিটারের আশেপাশে। এখন যে ওই পরের অংশটা ওটা কিন্তু যথেষ্ট ভালো আছে, এবং সেই পাহাড়ের মধ্যে দিয়ে মোটামুটি রাস্তা, এবং মানে ট্রাফিকও নেই একদম বলতে গেলে চলে। তাহলে সেইটা দিয়ে আপনারা চলে আসতে পারবেন একেবারে NH-44-এ, মানে পাঠানকোটের কাছাকাছি। এই রাস্তার একটাই সুবিধে, ট্রাফিক পাবেন না। আর 2 নম্বর হচ্ছে টোল কিন্তু এই রাস্তায় কিছু নেই এখনো পর্যন্ত যা আমরা দেখছি।
সময় লাগবে আপনার উধামপুর থেকে পাঠানকোট নিয়ারলি 3.5 ঘন্টার আশেপাশে। আর যদি আপনি মূল ধরে আসেন NH44 ধরে জম্মু হয়ে ঘুরে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনার সময় লাগবে 4.5 ঘন্টার আশেপাশে। সামনে এই যে একদম নীল, সবুজে নীল, পান্না নীল যে রং বলে সেই রকম রঙের যে লেকটা দেখছেন, আর এই যে দূরে রয়েছে একটা ড্যাম, এই লেকটার নাম হচ্ছে রঞ্জিত সাগর ড্যাম। আমরা পাঠানকোট থেকে ধারের দিকে যেতে এই লেকটার দেখা পেলাম, অসাধারণ সুন্দর লাগলো, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আমরা আবার NH44-এ উঠলাম। এতক্ষণ আমরা ওই ভেতর দিয়ে আসছিলাম, যেটা রাস্তা আপনাদেরকে দেখালাম। এই NH44 ধরে আমরা এখন চলবো। আমরা এখন রাভি নদীর ওপর দিয়ে যে ব্রিজটা দিয়ে যাচ্ছি, এই ব্রিজের মাঝখান দিয়েই গেছে, পিছনে ফেললাম জম্মু অ্যান্ড কাশ্মীর, আর আমরা এবারে পাঞ্জাব ঢুকছি। এটা হচ্ছে দুটো রাজ্যের সীমানা, এই নদীর মাঝখান অংশ। 120 টাকা কিলো বলছে। कितना होगा बोलिए ना किलो में? हाँ 120 रुपये किलो। और एक दीजिए ना, 2 किलो बना दीजिए। 2 किलो का, 2 किलो का। तो कितना लोगे बोलिए? 240। ना ना ना, पूरा ले लीजिए। वो दिए सर। হ্যাঁ हो जाएगा। क्या हम बेच रहे 130 रुपये। আমরা NH-এ উঠে যেরকম দেখালাম লিচু পেয়েছি, সেই লিচু ওয়েস্ট বেঙ্গলতে এখন আর লিচু নেই গাছে, মানে মুজফ্ফরপুর ট্যুর সব শেষ হয়ে গেছে এক প্রকার। তা দেখে একটু লোভ লাগলো, যেরকম দেখালাম 120 টাকা করে কিলো। লিচুর সাইজ কিন্তু বেশ ভালো, খেয়ে দেখলাম টেস্টও ঠিকঠাক, তবে মাছের দানাটা একটু বড়। ঠিক আছে, লিচু খেতে ভালো লাগে, সবাই খাচ্ছি, ভালো লাগছে তো? ওকে, সবাই চলছে, এখন খাওয়াও চলছে। তবে হ্যাঁ, আমাদের পলিসি আপনারা মনে রাখবেন, খেয়ে কিন্তু আমরা এরকম প্লাস্টিক করে সব কিছু রাখি, যে কোনো যেখানে আমরা পাবো ওয়েস্টের জায়গা ফেলার সেখানেই ফেলি, রাস্তায় কিন্তু জানলা নামিয়ে আমরা কিছু ফেলি না, এটা আপনারাও কিন্তু মনে রাখবেন। NH44 ধরে কিছুটা আসার পরে, মানে ওই 5-7 কিলোমিটার এলাম, এসে নিয়ে এই একটা গোল চক্কর দেখছেন, এই গোল চক্কর থেকে আমরা বাঁ দিকে বেঁকে যাব। আমরা যাব লুধিয়ানার দিকে, আর এই যে সোজা রাস্তাটা আমরা ছেড়ে দিলাম, এটা চলে গেছে গুরুদাসপুরের দিকে। এবারে এদিক দিয়ে আমরা আস্তে আস্তে এই রাস্তা দিয়ে, মানে লুধিয়ানা হয়ে আমরা এগিয়ে যাব দিল্লির দিকে। আমরা বর্তমানে NH44-এ রয়েছি, আর যেহেতু আমরা পাঠানকোট টাউনে রয়েছি, তবুও আমরা বিভিন্ন ওভারপাস এবং বাইপাস রোড দিয়ে বেরিয়ে যাচ্ছি, আর পাঠানকোট টাউনটা পড়ে থাকছে আমাদের বাঁ দিকে। এই হচ্ছে পাঠানকোট টাউন, আর আমরা সোজা NH দিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। NH44-এ উঠে আমাদের প্রথম টোল 165 টাকা টোল এখানে আমাদের লাগবে। ফাঁকাই আছে এমনি টোল গেট। দেখুন, পাঞ্জাবের আখের ক্ষেত, তার পাশ থেকে আমাদের রাস্তা চলে গেছে। এরকম একের পর এক ক্ষেত পার করে আমরা এগিয়ে যাচ্ছি লুধিয়ানার দিকে। লুধিয়ানার ডিস্টেন্স এখান থেকে 80 কিলোমিটারের মতো, সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। আমরা এবার এলাম চোলাং নাহি টোল প্লাজা। টোল লাগবে এখানে 105 টাকা। জলন্ধর যাওয়ার পথে রাস্তার পাশে নাশপাতি বাগান দেখতে পেলাম, গাছে নাশপাতি হয়ে রয়েছে দেখুন। আমরা এখন রয়েছি NH44-এ, আর সামনে যে রাস্তাটা দেখছেন ওপর দিয়ে চলে যাচ্ছে ওভারপাস হয়ে, সেটা হচ্ছে NH1। এখন আমরা ওই রাস্তাটা আসছে অমৃতসরের দিক থেকে, আমরা এবারে বাঁদিকে বেঁকে ওই রাস্তার সঙ্গে মিট করব। তাহলে অমৃতসর থেকে যে রাস্তাটা আসছে সেটা এসে মিট করলো এই জালন্ধরে, জালন্ধর সিটি কিন্তু সোজা চলে যাচ্ছে। আমরা এবারে বাঁদিকে বেঁকে যাচ্ছি অমৃতসর থেকে যে NH1 আসছে তার সঙ্গে মিট করার জন্য। এখান থেকে মিট করে আমাদের রাস্তা সোজা চলে যাবে আম্বালা। একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই দেখুন NH-এর উপরে সামনে যেটা রয়েছে
রাস্তা পারাপার করার জন্য এরকম ওভারপাস করা হয়েছে। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে এতগুলো এনএইচ রয়েছে, কোথাও এরকম আমার চোখে এখনও পড়েনি। যদি আপনাদের জানা থাকে জানাবেন। আমার মনে হয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম একটি ঘনবসতিপূর্ণ রাজ্যে এই ধরনের ওভারপাসের খুব প্রয়োজন রয়েছে ন্যাশনাল হাইওয়েগুলোর ওপরে। আমরা এখন সুতলেজ রিভার পার হয়ে যাচ্ছি। এই হয়েছে সেই ব্রিজ NH 44 ধরে। সুতলেজ রিভার পার করে আমরা লাডওয়াল টোল প্লাজা এলাম। এখানকার টোল কত জানেন? 220 টাকা। একের পর এক ফ্লাইওভার দিয়ে আমরা লুধিয়ানা শহরের মধ্যে দিয়ে চলেছি। লুধিয়ানা থেকে এরপরে আমরা যাব আম্বালা। আম্বালার ডিস্টেন্স আছে 125 কিলোমিটার। আমরা যেমন আপনাদেরকে বলছি, আমরা কালকের মানে আজকের ভোরবেলা বেরিয়েছি 4:30টার সময় শ্রীনগর থেকে। এখনও পর্যন্ত আমরা এসেছি 480 কিলোমিটারের মতো। নিয়ারলি 11 ঘন্টার সময় আমাদের লেগেছে। তা এখনও ঘড়িতে বাজে 3:45। তা দেখা যাক কতটা আমরা যেতে পারি। তারপর রাইটসে থাকবে, তার বাদবাকি অংশ আমরা কালকের কভার করার চেষ্টা করব। এই লুধিয়ানা ছেড়ে আমরা আম্বালার দিকে যাচ্ছি। ভাবলাম একটু ট্রি ব্রেক দেওয়া যাক, তাই এখন চা খাওয়ার পর্ব চলছে। রাজেশ, টেস্ট করেছিস? মোটামুটি খুব ভালো নয়, রোড সাইড ধাবা যাওয়া হয়, ঠিকই আছে, চলে যাবে। আর এই পাউজি আমাদের জন্য চা করে দিলেন। এই দেখুন, আম্বালা যাওয়ার পথে রাস্তার ধারে কি সুন্দর রেলিংয়ে ছাতা বিক্রি হচ্ছে। অভিনব দৃশ্য, কিন্তু অনেক কিছুই এদিকে দেখছি NH-এর ধারে বিক্রি হচ্ছে। গাড়ি থেকে আরম্ভ করে ছাতা, আরও অন্যান্য ঘরের জিনিসপত্র এভাবে বিক্রি চলছে। চাটা খেয়ে আমরা আবার স্টার্ট করেছি, যেরকম চলছি। আমাদের আম্বালা ডিস্টেন্স এখান থেকে আর এই 30 কিলোমিটারের মতো আছে। আমরা ভাবছি আম্বালাটাকে যেরকমভাবে আমরা টাউনটি ধরতে হবে না, আমরা সোজা চলে যাব দিল্লি। দিল্লির ডিস্টেন্স এখান থেকে 230 কিলোমিটারের মতো আছে। আর যদি গুগলকে ভরসা করা যায়, সময় লাগবে বলছে 4.5 ঘন্টা। তা এখন 5টা বাজে, 4.5 ঘন্টা মানে আমরা 9টা, 9:30, 10টা নাগাদ আমরা দিল্লি পৌঁছাবো। তা মোটামুটি একটা প্ল্যানিং করছি, যদি দিল্লি ঠিকঠাক টাইমে পৌঁছে যাই, জ্যাম ট্যাম আমরা না সমস্যায় পড়ি, তাহলে তো আগ্রাতে গিয়ে আমরা স্টে করবো। তো সবই কিন্তু রাফলি রাস্তার ব্যাপার আছে। তা আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন যে আমাদের এই লাদাখ টু কলকাতা রিটার্ন ট্রিপটা কেমন হয়। আশা করি এটা ভালো লাগছে এবং সমস্ত তথ্য আপনাদেরও রোড ট্রিপে কাজে লাগবে। আম্বালার কাছাকাছি এসে এই ডান দিকে দেখুন, NH-এর ওপরে অবরোধ চলছে, যে সেই কৃষক আন্দোলন তা চলছে। এরকম NH কিন্তু পুরো বন্ধ। এই বড় বড় সমস্ত ট্রাক্টর রয়ে, ট্রলার রয়ে সবাই এসে এখানে রয়েছেন ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে। আর আমরা তার সাইড লেন দিয়ে যাচ্ছি। দেখলে বুঝতে পারছেন সমস্ত থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। এই অবস্থায় চলছে, দীর্ঘদিন ধরে তারা এখানে বসে রয়েছেন তাদের দাবি দেওয়া নিয়ে। দাবি দেওয়ার তো অবশ্যই কনসিডার করা উচিত। আর সরকারেরও মনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এগুলো ইন্টারফেয়ার করার। এরকমভাবে দীর্ঘদিন NH বন্ধ হয়ে পড়ে আছে, সরকারও উদাসীন হয়তো। দেখুন কীভাবে চলছে, রাস্তার ওপরে দোকান দিয়ে এরমভাবে তারা পুরো নিজেদের বাসস্থান তৈরি করে ফেলেছেন। সত্যি বিচিত্র এ দেশ। কীভাবে দেখুন, সব লরি ট্রলার এনে সব বসে রয়েছেন। প্রশাসন আছে না নেই জানি না আমরা, কি অবস্থা। আন্দোলনের প্রতি সহানুভূতি রেখেই বলছি, এটা তো একমাত্র পথ হতে পারে না যে পথ আটকে আপনার আন্দোলন চলবে দীর্ঘদিন। দেখুন একবার, আন্দোলন তো হয় সাধারণ মানুষের স্বার্থে, কিন্তু হয়তো সাধারণ মানুষই সে আন্দোলনের প্রথম বলিটাই হয়ে যান। NH তো বন্ধ এখন কৃষক আন্দোলনের জন্য। আর তারপরে ওই স্থানীয় পুলিশের একটু সাহায্য নিয়ে আমরা এই রকম একটা গ্রাম্য রাস্তায় ঢুকলাম। রাস্তার অবস্থা দেখুন একবার, সত্যি আন্দোলন সার্থক হোক। আর আমাদেরও বা স্থানীয় যারা অধিবাসী আছে তাদেরও এই যন্ত্রণা থেকে তাদেরও মুক্তি ঘটুক।
এক অসহনীয় অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কি অবস্থা দেখুন রাস্তায়, একের পর এক গাড়ি আসছে এই রাস্তা দিয়ে। কি আন্দোলন, কিসের আন্দোলন তা জানি না, হয়তো জানতে চাইও না, কিন্তু মানুষের কষ্ট দূর হোক। আমরা নয় একবার আসছি, কিন্তু যাদেরকে এই রাস্তাটা পার হতেই হয় তাদের কথা একবার ভাবুন। ঘুরে কষ্ট করে শেষ পর্যন্ত আমরা এনএইচে উঠলাম। আমাদের দীর্ঘ প্রায় 40 মিনিট সময় গেল পুরো রাস্তাটা পার হতে। অতীব খারাপ রাস্তা। মূল যে অংশটা ব্লক করা রয়েছে সেটাই হয়তো 3-4 কিলোমিটার। তার জন্য আমাদেরকে দেখলেন আপনারা কিরম একটা রাস্তার উপর দিয়ে আমাদের আসতে হলো। কিছু করার নেই, মানুষ যতক্ষণ না জাগ্রত হবে, তাদের দাবি দেওয়া বুঝে নেবে, ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা আমাদের সঙ্গে। আমরা এবার আম্বালা শহর পার হচ্ছি। শহরের একদম বুক চিরে চলে গেছে NH 44, তাই একের পর এক ওভারপাস করে করে NH-কে বার করে দেওয়া হয়েছে। গাড়ি রিজার্ভে পড়ে গেল, তা ভাবলাম ডিজেলটা নিয়ে নিই। তা আমরা এখন রয়েছি হরিয়ানার কুরুক্ষেত্রে। তা হরিয়ানার কুরুক্ষেত্রে ডিজেলের দামটা একটু দেখে নিই, 87 টাকা 86 পয়সা। কান্নাল টোল প্লাজায় এলাম। টোল লাগবে এখানে 185 টাকা। আমরা পানিপথ টোল প্লাজায় এলাম। গাড়ির কিন্তু বেশ লম্বা লাইন রয়েছে। এখন সন্ধ্যেবেলার সময় সবাই দিল্লি ফিরছে, তাই গাড়ির একটা লম্বা লাইন রয়েছে। আর সবকটা টোল গেটই খোলা, এটা একটা ভালো জিনিস আমাদের পক্ষে। আমরা দিল্লি থেকে মোটামুটি 80 কিলোমিটারের মতো দূরে রয়েছি। এখন মোটামুটি যেটা পরিকল্পনা হলো, আজকে রাত্রে হয়তো আমরা আগ্রা থাকবো। তা আগ্রার ওই তাজ এক্সপ্রেসওয়ে যে কানেক্টিং যেটা আছে, ওখানে একটা হোটেলের সঙ্গে কথা বললাম। তারা বলল ঠিক আছে চলে আসুন। আমরা এক্সপেক্টেড 1টা থেকে 1:30 নাগাদ আমরা পৌঁছাবো ওই তাজ এক্সপ্রেসওয়ের। আর যদি ঠিকঠাকভাবে ওইভাবে পৌঁছে যেতে পারি তাহলে হয়তো কালকে সকালবেলা বেরিয়ে কাল রাতের মধ্যে, যত রাতই হোক, কলকাতা আমরা ইন করার চেষ্টা করব। আমরা এলাম এবারে মুরথাল টোল প্লাজা। টোল প্লাজায় গাড়ির বেশ লম্বা লাইন রয়েছে। টোল লাগবে এখানে 115 টাকা। দিল্লি এসে পৌঁছালাম, ঘড়ি বলছে 9:20। এখন এখান থেকে আমরা আগ্রা যাব। ডিস্টেন্স এখনো বাকি রয়েছে 220 কিলোমিটারের মতো। সময় লাগবে ওই 3.5 ঘন্টার আশেপাশে। তা ওটা তো এক্সপ্রেসওয়ে আছে, তবে তার আগে আমাদের একটু ডিনারের ব্যবস্থা করে নিতে হবে। দেখি কোথায় কি পাই, সেটা করে নিয়ে আমরা এগিয়ে যাব আগ্রার দিকে। দিল্লি পার হয়ে আমরা এবার নয়ডা ঢুকছি। ঘড়ি বলছে 9:55। মুশকিলটা হচ্ছে আমরা এখনো খাবার কোনো ব্যবস্থা করে উঠতে পারিনি। বেশিরভাগটাই ফ্লাইওভার দিয়ে বের করে দেয় দিল্লিরা, তার ফলে কোনো রেস্ট্রো পাওয়াটা মুশকিল হয়ে যায়। দেখি আমাদের যমুনা এক্সপ্রেসওয়েতে যে ওই স্পটগুলো যেগুলো আছে, ক্লাস্টারগুলো আছে, সেখানে যদি কিছু পাওয়া যায়। আগের দিনে খুব একটা কিছু ভালো পেলাম না আমরা, তাই লাঞ্চ করা যায়নি। আজকে দেখি কি পরিস্থিতি হয়। সামনেই আমাদের আসছে যমুনা এক্সপ্রেসওয়ে। আমরা সেটাই নিয়ে চলে যাব আগ্রার দিকে। আগ্রার ডিস্টেন্স এখান থেকে 192 কিলোমিটার দেখাচ্ছে। সময় লাগবে 2.5 ঘন্টার মতো। আমরা এবার যমুনা এক্সপ্রেসওয়েতে ঢুকলাম। এখান থেকে একদম যমুনা এক্সপ্রেসওয়ে যেখানে শেষ হয়েছে আগ্রার, সেই অবধি আমরা যাব, ততটাই যাব। সেখানেই আমরা একটা হোটেলের সাথে কথা বলেছি। মোট ডিস্টেন্স ট্রাভেল করতে হবে 197 কিলোমিটার।
এই যে যমুনা এক্সপ্রেসওয়ে এটা ভারতের যতদূর মনে পড়ছে এটা সবচেয়ে প্রথম এক্সপ্রেসওয়ে। এখন তো অনেকগুলো এক্সপ্রেসওয়ে হয়ে গেছে পরপর। যমুনা এক্সপ্রেসওয়ে ছাড়াও আমরা সামনে লখনৌ এক্সপ্রেসওয়ে পাবো কালকের। আমাদের যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে হয়েছে, এছাড়া বিখ্যাত যে রয়েছে সাউথ ইন্ডিয়া বেশ কয়েকটি, যেরকম হচ্ছে মাইসর থেকে আমাদের ব্যাঙ্গালোর এক্সপ্রেসওয়ে হয়েছে। এছাড়া হয়েছে সানমার্গ রয়েছে মহারাষ্ট্রে, পুনে থেকে আমাদের মুম্বাই পর্যন্ত। এছাড়া হচ্ছে আমাদের দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত যে এক্সপ্রেসওয়ে, তার মধ্যে জয়পুর পর্যন্ত কাজটা হয়ে গেছে। মানে এখন আগামীর যে রাস্তার যে কনসেপ্ট সেটা কিন্তু এক্সপ্রেসওয়ের উপর ভিত্তি করেই রয়েছে। আর এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে বেশ কিছু ব্যাপার আছে, সেটা এখানে মাঝে কোনো টোল থাকে না, আপনাকে এন্ট্রি হয়ে যাবে প্রথমে, আর শেষে যখন আপনি এক্সিট করবেন, শেষে বা মাঝে যেখানে এক্সিট করবেন নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর এক্সিট থাকবে, সেই এক্সিটের সময় আপনি যেটুকু ট্রাভেল করবেন তার উপর ভিত্তি করে ওরা আপনাকে টোলটা কাটবে। তা আমরা এটা দেখেছি আসার সময় এই 3টে এক্সপ্রেসওয়েই আমরা কভার করেছিলাম, পূর্বাঞ্চল, লখনৌ এবং হচ্ছে আমাদের এই যমুনা এক্সপ্রেসওয়ে। তার মধ্যে এই যমুনা এক্সপ্রেসওয়ের ক্ষেত্রেই টোলটা অনেক বেশি কেটেছিল, আর ওইগুলোর ক্ষেত্রে আমাদের ওই 2 টাকা 25 পয়সা মনে হয় পার কিলোমিটার এরকম একটা টোল ক্যালকুলেট হয়েছিল। তা এটার কি টোল কাটছে সেটা কাটার পরে আমি পরের ব্লগে দিয়ে দেবো যে এই আমাদের যমুনা এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে আমাদের কত টাকা টোল পেমেন্ট করতে হলো। আমরা ওই দিল্লি আগ্রা যে যমুনা এক্সপ্রেসওয়ে সেখানে আমরা দাঁড়ালাম। আর আমাদের বার্গার কিং রয়েছে, ভাত টাত বা কিছু পাওয়া গেল না, রাইস টাইস কিছু পেলাম না, বিরিয়ানি পেলাম না, বার্গার নিলাম আর এইসব ফ্রাইস নেওয়া হয়েছে আর কোল্ড ড্রিঙ্কস। এটা দিয়ে আপাতত ডিনার হয়ে যাবে। আবার কাল সকালবেলা উঠে দেখা যাক জায়গাটা ব্রেকফাস্ট করে নেবো। আর ওভারঅল যেগুলো আছে এগুলো অপারেশনাল যদিও চলছে, কিন্তু সব জায়গার মানে আইটেম কিন্তু পাওয়া যাচ্ছে না, বিশেষ করে ননভেজ আইটেমে একটু মানে সমস্যা রয়েছে, তাই সেটা মানিয়ে নিতে হবে। আপাতত এইটাই হোক আমাদের ডিনার, পরে দেখা যাবে। আমরা এলাম জেওয়ার টোল প্লাজা। যমুনা এক্সপ্রেসওয়েতে আপনাদের যেরকম জানিয়েছিলাম মাঝে মাঝে টোল প্লাজা রয়েছে, মানে 2টো না 3টে টোল প্লাজা পড়বে। অন্য এক্সপ্রেসওয়ের থেকে এখানে একটা ডিফারেন্স আছে, এখানে টোল লাগবে 125 টাকা। যমুনা এক্সপ্রেসওয়েতে আমরা দ্বিতীয় টোল প্লাজাটায় এলাম। এই টোল প্লাজার নাম হচ্ছে মান্থ টোল প্লাজা। টোল দিতে হবে 160 টাকা। এই টোল ট্যাক্সটা হচ্ছে আগ্রা টোল ট্যাক্স, আর এখানে টোল দিতে হবে 145 টাকা। টোল ট্যাক্স দেওয়া হয়ে গেল। এখনো আমরা 14 কিলোমিটার এতেই থাকবো, তারপরে একটা ওই গোলচক্কর পাক খেয়ে আমরা যে হোটেলটা করেছি সেই হোটেলটার দিকে যাব। ঘড়িতে বাজে 12টা 45, মানে 1:45। কাল রাত 4:30-র সময় শুরু হয়েছিল আমাদের শ্রীনগর থেকে জার্নি। তা মোটামুটি 21 ঘন্টা হতে চলেছে, 21 ঘন্টা হয়ে গেছে। দেখা যাক কখন পৌঁছাই। কালকেরও কিন্তু আরও একটা বড় জার্নি রয়েছে। আমাদের পরিকল্পনা আছে আগ্রা থেকে যদি সরাসরি কলকাতা চলে যাওয়া যায়। তা দেখা যাক, এর যদি সব ঠিকঠাক থাকে তাহলে হয়তো সেটাও আমরা করব। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা কোন হোটেলতে উঠি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপরেই এই ব্লগটা আজকের মতো শেষ হবে। আগ্রায় আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা হচ্ছে এইরকম, একেবারে ন্যাশনাল হাইওয়ের পাশে ছিল। এখানে ট্রিপল বেড মতো রয়েছে, এখানে ট্রিপল বেড, কিং সাইজ বেড ছিল। ঠিকই আছে, রাতটুকু থাকবো, আবার কাল সকালবেলা বেরিয়ে যাব, তাই খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আর এই ছিল টয়লেট, বেসিন কাউন্টার, এদিকে কোমোড রয়েছে। এর ভাড়া ওরা নিল 3500 টাকা। তা যেহেতু ন্যাশনাল হাইওয়ের কাছে রেটটা একটু বেশি, আমরা আর আগ্রার মধ্যে ঢুকতে চাইলাম না, এটাতেই আমরা ওই জন্য শিফট করে গেছিলাম।